চারধাম যাত্রা বা উত্তরাখণ্ডের যে কোনো ধর্মস্থানের জন্য আপনাকে আসতেই হবে ভগবানের নিজের শহর হরিদ্বারে। ভ্রমণ পিপাসু এবং তীর্থযাত্রীদের জন্য হরিদ্বার হলো গেটওয়ে অফ উত্তরাখণ্ড, বাঙালিদের সেন্টিমেন্টও বটে। সেই হরিদ্বারে আমরা কলকাতা থেকে কিভাবে এলাম, কোথায় থাকলাম, দর্শনীয় স্থান কোথায় কিভাবে গেলাম, সেগুলো সবই আগের দুটি পর্বে আলোচনা করেছি। স্ট্রিট ফুডের জন্যও কিন্তু হরিদ্বারের বেশ সুনাম রয়েছে। এ সমস্ত তথ্য আপনাদের কেমন লাগলো বা আদৌ কাজে লাগলো কিনা সেগুলো আপনাদের দেওয়া কমেন্টস থেকে জানতে পারবো। দুরাত থাকার পর এবার আমাদের সময় এসেছে হরিদ্বার থেকে আগের সামনে এগিয়ে যাওয়া। এবারে আমরা তীর্থ করতে এসেছি ঠিকই, কিন্তু তার সাথে সাথে বেড়ানোর আনন্দটাও উপভোগ করে নিচ্ছি। সকাল 5টা বাজে, 5টা এখনও বাজেনি, পুরোটা 4:45 বাজে। তো আমরা চলে এসেছি হরিদ্বার বাস স্ট্যান্ডে। আজকে আমরা আপাতত যাচ্ছি দেবপ্রয়াগ। দেবপ্রয়াগ থেকে সারাদিন ঘোরা আছে। দেবপ্রয়াগ থেকে আমরা যাব চন্দ্রমদনী মন্দির, চন্দ্রমদনী মন্দির হয়ে ধাড়ি দেবী যাব। সো সকালবেলা জার্নি শুরু করেছি। এই আমাদের বাস পেছনে। তো বাস ছেড়ে দেবে 5টার সময়, আমরা জাস্ট ওয়েট করছি। আমাদের হোটেল থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব খুবই কম ছিল, তবু সাথে ফ্যামিলি এবং লাগেজ থাকায় আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম 20 টাকা পার হেডের বিনিময়ে। বাস কিন্তু ছাড়লো ঠিক 5টার সময়। ভোরের আলো তখন ফুটতে শুরু করেছে। আমরা চলতে শুরু করলাম। বাস চলেছে ঋষিকেশের দিকে। দেখুন, ভোরের আলো ফুটছে, আকাশ এক অসাধারণ আলোর খেলায় মেতে উঠেছে। NH7 ধরে আমাদের বাস ছুটে চলতে লাগলো। ঋষিকেশ পেরিয়ে বাস তখন দেবভূমির বিভিন্ন বাঁক ক্রস করে চলেছে। চারিদিকে প্রকৃতি যেন এক অমোঘ মেঘ রোদ্দুরের খেলায় মেতে উঠেছে। বাসের বাকি সহযাত্রীরা চোখ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করলেও আমি কিন্তু ড্রাইভার কেবিনে চলে এসেছিলাম প্রকৃতির এই সৌন্দর্যকে উপভোগ করব বলে। এখানে বলে রাখি, আগের দিন রাত্রে হরিদ্বার বাস স্ট্যান্ডের বাইরে তেহেরি গারওয়ালের কাউন্টারে এসে কথা বলে রেখেছিলাম পরের দিন ভোরবেলা বাসের জন্য। অ্যাডভান্স বুকিং অবশ্য আমি করিনি, বাসের টাইম টেবিল জেনে নিয়েছিলাম। আমাদের বাসটা বদ্রীনাথ যাচ্ছে, আমরা দেবপ্রয়াগেই নেমে যাব। বাসের ভাড়া নিয়েছিল 250 টাকা জনপ্রতি। তবে এই বাস কিন্তু রেড বাস বা অন্যান্য অনলাইন বুকিংও অ্যাকসেপ্ট করে। দেবপ্রয়াগ ঢোকার কিছু আগে বাস আমাদের ব্রেকফাস্টের জন্য ব্রেক দিয়েছিল। 30 মিনিটের কাছাকাছি ব্রেক ছিল। আমরা যদিও সেখানে শুধু চাই খেয়েছিলাম। প্রায় 8:30 নাগাদ আমরা দেবপ্রয়াগ বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে বাস নামিয়ে দিয়ে চলে গেল। স্ট্যান্ডের দুই পাশে, রাস্তার দুই ধারে অনেক ছোট বড় দোকান আমরা দেখতে পেলাম। তারই একটি দোকানে আমাদের সমস্ত লাগেজ রেখে দিয়ে সঙ্গম এর দিকে আমরা যাত্রা শুরু করলাম। এখানে যতগুলি প্রয়াগ আছে তাদের মধ্যে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করতো এই দেবপ্রয়াগ। যতবার এই রাস্তার ওপর দিয়ে আমি গেছি ততবার মনে হয়েছে নিচে নেমে কবে প্রয়াগ দর্শন করব এবং মা গঙ্গার জল একটু মাথায় নেব। এতদিনে সম্ভবত সেই সুযোগ হলো। যারা দেবপ্রয়াগে একদিন থাকতে চান, সন্ধ্যাবেলা সন্ধ্যারতি দেখতে চান, তাদের জন্য বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির আশ্রম আছে। খুব সুন্দর লোকেশন, ভাড়াও অত্যন্ত কম, তারা এখানে থাকতে পারেন। এরপর আমরা গুটি গুটি পায়ে সঙ্গমের দিকে এগিয়ে গেলাম। পাশ দিয়ে আমাদের বয়ে চলেছে ভাগীরথী। কি অসাধারণ স্রোত আর প্রচণ্ড আওয়াজ এই ভাগীরথীর। দেখুন, এখানে আপনি শুনতে পাচ্ছেন। আমরা এসে পৌঁছালাম একটি খুব সুন্দর ঝোলার সামনে। বিভিন্ন কারুকার্য এবং রং দিয়ে সাজানো এই ঝোলা, এবং এই ঝোলা থেকে দেবপ্রয়াগ শহরকে অসাধারণ লাগছিল। এই ঝোলা ধরে আমরা ভাগীরথী পার হবার চেষ্টা করলাম। ঝোলাটি ধরে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম ভাগীরথীর ওপারে,
ঝোলাটা এত কাঁপছিল যে আমাদের রীতিমতো ভয় লাগছিল। দেখুন ঝোলা থেকে কি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে। ওই দেখুন সঙ্গমস্থল, এখান থেকে ভাগীরথী আর ওদিক থেকে মন্দাকিনী এবং অলকানন্দার মিলিত জলধারা এসে সেই তিন জলধারা কিন্তু গঙ্গা নাম নিয়ে পরবর্তী প্রায় 2000 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিমবঙ্গের একদম মিশেছে, গঙ্গাসাগরে এসে বঙ্গোপসাগরের সাথে মিশেছে মা গঙ্গা। এই হলো সেই ঘাট, আমরা ওপর থেকে দেখছি। এই হলো মিলনস্থল, দেখুন সঙ্গমস্থল এটাই। ওদিক থেকে অলকানন্দা এবং মন্দাকিনীর মিলিত জলধারা, আর ডান দিকে হচ্ছে ভাগীরথীর জলধারা। এই তিন জলধারা এখানে মিশে তৈরি করেছে গঙ্গা। আমরা কিছুক্ষণ এই সঙ্গমস্থলে ঘুরে বেড়ালাম। সঙ্গমের জল মাথায় নিয়ে মা গঙ্গাকে প্রণাম করে আস্তে আস্তে এবার সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। সারা ভারতবর্ষ থেকে পুণ্যার্থীরা আসেন এই সঙ্গমস্থলের জল একবার মাথায় ঠেকিয়ে নিজেকে শুদ্ধ করতে। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা ছিল। আস্তে আস্তে দেখলাম পুণ্যার্থীরা এসে ভিড় করছেন। আমাদের সাথে কিছু কিছু বিদেশি পর্যটকও এখানে সঙ্গম দেখার জন্য উপস্থিত হয়েছিল। এই প্রয়াগে সঙ্গমস্থলের ঠিক ওপরে যেখানে জামা কাপড় ছাড়ার জায়গা আছে তার ঠিক পাশেই আছে শ্মশান ঘাট। কথিত আছে এই সমস্ত প্রয়াগের শ্মশান ঘাটে কাউকে যদি দাহ করা হয় তাহলে তিনি হয়তো সরাসরি স্বর্গের পথ ধরবেন। এটাই আমাদের হিন্দুদের বিশ্বাস। সঙ্গম দর্শন করে আমরা এগিয়ে চললাম রঘুনাথজি মন্দিরের দিকে। সঙ্গম থেকে একদম ঢিলছোড়া দূরত্বে এই রঘুনাথজির মন্দির। বাট এই মন্দিরে ওঠার জন্য প্রায় 100টি সিঁড়ি আপনাকে কিন্তু অতিক্রম করতে হবে। তো সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা এসে পৌঁছলাম রঘুনাথজির মন্দিরে। 1200 বছরের পুরনো এই মন্দির। শোনা যায় আদি শঙ্করাচার্য এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মন্দিরের পাশে আদি শঙ্করাচার্যজির একটি ছোট্ট মন্দিরও আছে। কথিত আছে শ্রী রামচন্দ্র এই মন্দিরে বসেই ধ্যান করেছিলেন নিজের পাপ মোছার জন্য। আসলে রাবণ বধের পর ব্রাহ্মণ হত্যার জন্য তার যে পাপ লেগেছিল তার শরীরে, তা মোছার জন্য তিনি এই স্থানে একটি পাথরের ওপর বসে শ্রী বিষ্ণুর জন্য ধ্যান করেছিলেন এবং তারপর সেই পাপ থেকে মুক্তি পেয়ে তিনি তার সংসার যাত্রার জন্য আবার ফিরে গিয়েছিলেন। আচ্ছা, এখানে বলে রাখি এখানকার সমস্ত পুরোহিত কিন্তু দক্ষিণ ভারতীয়। সেই জন্য বহু দক্ষিণ ভারতীয় পর্যটক এখানে আসেন এবং মন্দির দর্শন করে যান। মন্দির এবং মন্দির চত্বরের বিশাল এলাকা দর্শন করে আমরা আবার ওই সিঁড়ি পথ ধরে নেমে এলাম নিচের দিকে। রামায়ণে পড়া রাজা দশরথের শব্দবেদী ভান যে অন্ধ ব্যক্তির পুত্রকে হত্যা করেছিল সেই স্থানটিও এখান থেকে অনতিদূরেই অবস্থিত। কিন্তু জায়গাটি এখন বর্তমানে অত্যন্ত জঙ্গলাকীর্ণ থাকায় আমাদের এই স্থানে যাওয়া সম্ভব হলো না।
মন্দির দর্শন করে আমরা আবার ফেরত চললাম বাস স্ট্যান্ডের দিকে, যেখানে আমাদের সমস্ত লাগেজগুলো রাখা আছে। বলো কেমন দেখলে, বলো সঙ্গম কেমন দেখলে? অসাধারণ না? দেবপ্রয়াগ অসাধারণ। সব প্রয়াগের এক প্রয়াগ দেবপ্রয়াগ, তারপর রঘুনাথ মন্দির, অসাম। এরপর আমরা চলে এলাম বাস স্ট্যান্ডের যে দোকানটিতে আমাদের লাগেজ রাখা আছে সেখানে। এখানে এসে আমরা ফটাফট করে ব্রেকফাস্ট সেরে নিলাম। ঘড়িতে দেখলাম তখন 10টা 10। জানতে পারলাম জামিনীখাল যাওয়ার বাস আছে 12টা 15-য়। সুতরাং এতক্ষণ অপেক্ষা না করে আমরা চলে এলাম শ্রীনগরে। এখানে আপনাদের জানিয়ে রাখি, যারা দেবপ্রয়াগ থেকে চন্দ্রবদনী মন্দির যেতে চাইবেন তারা কিন্তু অবশ্যই বাসের টাইমিংটা আগে থেকে জেনে নেবেন। দেবপ্রয়াগ থেকে ডাইরেক্ট চন্দ্রবদনী মন্দির কিন্তু কোনো ডাইরেক্ট বাস নেই। এখান থেকে 40 কিলোমিটার দূরে হচ্ছে জামিনী খাল, যেটার বাসের টাইমিং আছে। সেই জামিনী খাল নামার পর জামিনী খাল যাওয়ার জন্য ভাড়া নেবে প্রায় 60 টাকার কাছাকাছি, 1.5 ঘন্টা মতো সময় লাগে। জামিনী খাল থেকে শাটেল গাড়ি আছে, বা আপনি গাড়ি বুক করতে পারেন, সেটা আপনাকে পৌঁছে দেবে চন্দ্রবদনী মন্দিরের পাহাড়ের নিচ অবধি। তারপর আপনাকে 2 কিলোমিটার পাহাড়ে উঠে মায়ের দর্শন করতে পারবেন। তো এতটা সময় না থাকার জন্য আমরা সেই চন্দ্রবদনী মন্দির ট্রিপটা ক্যান্সেল করে আমরা চলে এলাম শ্রীনগরে। শ্রীনগরে কমলেশ্বর মন্দির এসে পৌঁছে গেলাম। অসাধারণ কারুকার্যময় মন্দির, যেমন রং তেমন জাগ্রতই মহাদেব। দেখুন এই মন্দির। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম বাঁদিকে মূল মন্দির, এবং সম্পূর্ণ মন্দির কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো। এবং আমরা জানতে পারলাম এই শ্রীনগর গাড়োয়ালের এই মুখ্য আকর্ষণ কমলেশ্বর মহাদেবের এই মন্দির। বেগম চতুর্দশী এখানে পুজো এবং বিশাল মেলা বসে। বাঁ দিকে হলো মূল মন্দির, আর ডান দিকে হলো ছোট ছোট ঘর যেখানে পুরোহিত মশাইরা থাকেন। আমরা এগিয়ে চললাম মন্দিরের মুখ্য দরজার দিকে, মুখ্য দ্বার বা মুখ্য দরজার দিকে বাবাকে দর্শনের জন্য। দেখুন কি অসাধারণ সুন্দর মন্দির, এবং মহাদেবজির সিংহাসন অসাধারণ। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ হলেও আমি পুরোহিত মশাইয়ের বিশেষ পারমিশন নিয়ে আমি আপনাদের জন্য এই ভিডিওটি প্রস্তুত করেছি। বিশ্বাস যে নিঃসন্তান দম্পতি এখানে এসে ভক্তিভরে শিবের পুজো পাঠ করলে তাদের কোলে সন্তান আসে, এটাই সাধারণ মানুষের বিশ্বাস এখানে। তাই নিঃসন্তান দম্পতিরা বেগম চতুর্দশী ও শিবরাত্রিতে সারা রাত জেগে প্রদীপ জেলে শিবের আরাধনা করেন। এই মন্দিরও আদি শঙ্করাচার্যের তৈরি বলে জানা যায়। কমলেশ্বর মহাদেবের ঠিক গেটের বাইরেই অবস্থান করছেন আমাদের নন্দী মহারাজ। দেখুন নন্দী মহারাজের পরিষ্কার স্নান হচ্ছে। তো আমরা এসেছিলাম কমলেশ্বর মন্দিরে, ঠিক শ্রীনগরে। তো বেসিক্যালি আমাদের এটা প্ল্যানে ছিল না। আমাদের প্ল্যানে ছিল হচ্ছে, কোথায় প্ল্যানে ছিল? চন্দ্রবদনী মন্দির, যেটা হচ্ছে একটা সিদ্ধপীঠ। মায়ের মুখমণ্ডল পড়েছিল, 51 পীঠের একটা পীঠ। কিন্তু ওখানে আমরা যেতে পারলাম না। ওখানে বাসের টাইমিং আছে, টাইমিংয়ে আমাদের প্রবলেম হলো বলে আমরা যেতে পারলাম না, হয়তো মা টানেনি তাই। তো আমরা ওই জন্য চলে এলাম শ্রীনগরে। শ্রীনগরে কমলেশ্বর মহাদেবের মন্দিরে এসেছিলাম। অসাধারণ মন্দির, সিদ্ধপীঠ এটাও একটা। তো আমি বলবো যারা শ্রীনগরের ওপর দিয়ে যাচ্ছেন, শ্রীনগরের ওপর দিয়ে যখন যাবেন অবশ্যই মন্দির দর্শন করুন, আপনাদের ভালো লাগবেই।
এত কালারফুল মন্দির, এত সুন্দর প্রাচীন মন্দির, ভালো লাগতে বাধ্য, ঠিক না? কমলেশ্বর মন্দির দর্শন করে শ্রীনগরেই আমরা দুপুরের খাওয়াটা সেরে নিলাম। তারপর একটা লোকাল বাসে চড়ে বসলাম ধারী দেবী যাওয়ার উদ্দেশ্যে। 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ধারী দেবীতে। সেখানে ভারত সেবাশ্রম সংঘে আমাদের বলা ছিল আজকের রাত আমরা এখানেই কাটাবো। 3 তলা বিল্ডিং এই ভারত সেবাশ্রম সংঘ একদম রাস্তার ওপরে এবং ধারী দেবী মন্দির থেকে একদমই ঢিলছোড়া দূরত্বে। ধারী দেবী বা উত্তরাখণ্ডের অন্যান্য অংশে যারা ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে থাকতে চান তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সুখদেব মহারাজের কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনারা মহারাজের সাথে কথা বলে রুম বুক করতে পারেন। আশ্রমে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা চলে এলাম ধারী দেবী মন্দিরে। রাস্তার ওপরেই মন্দিরে যাওয়ার জন্য মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। গেটের দুধারেই আপনি দেখতে পাবেন পুজোর ডালা নিয়ে বসে আছে। আপনি এখান থেকেও পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। আবার মূল মন্দিরের প্রবেশদ্বারের আগে সেখানেও অনেকগুলি দোকান আছে, সেখান থেকেও আপনি পুজোর ডালা সংগ্রহ করতে পারেন। পুজোর ডালিতে সিঁদুর, একটি নারকেল, চুনরি বা লাল কাপড়, মায়ের প্রসাদ, ধূপ, দেশলাই এগুলোই থাকে। রাস্তার ডান দিকে আপনি দেখতে পাবেন একটি হনুমানজির মন্দির। অলকানন্দকে কখনো ডান দিকে কখনো বাঁ দিকে রেখে প্রায় 100 মিটার মতো আপনাকে নেমে আসতে হবে মা ধারী দেবী দর্শনের জন্য। পাহাড়ের কোলে অলকানন্দার নদীর মাঝখানে এই মন্দির অত্যন্ত সুন্দর। মাতা ধারী দেবীকে এখানকার বাসিন্দারা 4 ধামের রক্ষাকর্ত্রী বা পুরো উত্তরাখণ্ডের ধারক মাতা হিসেবে পুজো করেন। কথিত আছে দাপর যুগের এই মন্দিরে মায়ের মস্তক জলে ভেসে আসে এবং এখানকার বাসিন্দারা সেই মাকেই একটি কালো বড় পাথরের ওপর রেখে পুজো করা শুরু করেন। বর্তমান মন্দিরটি নতুন মন্দির। 2023 সালে এই নতুন মন্দিরটি উদ্বোধন হয়। 2013 সালে বাঁধ নির্মাণ কাজের জন্য মাতা ধারী দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল। তাতে মাতা রুষ্ট হন এবং জুন মাসের 16 তারিখ মায়ের মূর্তি স্থানান্তরিত করা হয়েছিল। সেদিন মন্দিরের পুরোহিত সতর্ক করে প্রশাসনকে বলেছিলেন এই সিদ্ধান্ত বদলানোর জন্য, অথবা এর ফল হবে ভয়ানক। আর সেই রাতেই কেদারনাথে মহাপ্লাবন দেখা যায় এবং হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে এবং বহু সম্পদ নষ্ট হয়। উত্তরাখণ্ডের মানুষ বিশ্বাস করেন ধারীমা রুষ্ট হওয়াতেই এই মহা বিপর্যয় হয়েছিল। এরপর প্রশাসন থেকে মায়ের মূর্তিকে পুরনো জায়গায় পুনঃপ্রতিষ্ঠা করা হয়। মূল র্যাম্পে ঢোকার আগে আপনারা এই ছোট্ট মার্কেটটি পাবেন, যেখান থেকে আপনারা মায়ের পুজো দেওয়ার জন্য ডালিও সংগ্রহ করতে পারবেন বা মায়ের পুজো সংক্রান্ত অন্যান্য জিনিস এবং 4 ধামের বিভিন্ন ফটোগ্রাফি এবং গলার বন্ধন, হাতের বন্ধন আপনারা এখান থেকে কিনতে পারবেন। জুতো খুলে আমরা মেন র্যাম্পে প্রবেশ করলাম মূল মন্দিরে প্রবেশ করার জন্য। এদের চাকে পা দিয়ে দিয়েছি আমি। ওয়াও, হ্যাঁ দারুণ। চল আমু বাজাও। অস্তমিত সূর্যের লাল হলুদ আলোয়
চারিদিক এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছে। সেই পরিবেশ এর মধ্যে দিয়ে আমরা মন্দিরের সন্ধ্যারতি দেখার উদ্দেশ্যে প্রবেশ করলাম। সন্ধ্যারতি দেখে মেন র্যাম্প থেকে বেরিয়ে এলাম আমরা। তারপর যে যার নিজের জুতো পরে মূল প্রবেশদ্বারের দিকে যাত্রা শুরু করলাম। ফেরার পথে তখন আমরা এই ভিউটা পেয়েছিলাম, যেখানে কালো জলের ওপর মন্দিরের এই অসাধারণ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছিল। একটু চা খাবার উদ্দেশ্যে আমরা মূল গেটের কাছে চলে এলাম এবং মন্দিরের ঠিক ঢোকার উল্টো দিকেই একটি চায়ের দোকান থেকে আমরা চা খেয়ে নিলাম। এরপর আমরা ফিরে চললাম আমাদের ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে। আজকে রাত্রের খাবার ভারত সেবাশ্রমেই খাবো। কাল সকালবেলা উঠে স্নান করে মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে চলে যাব যোশী মঠের উদ্দেশ্যে। 2 বোতল জল কিনে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম। খুব অল্পই পথ। ভারত সেবাশ্রমের সন্ধ্যারতি দেখব বলে অ্যাকচুয়ালি আমরা তাড়া করছিলাম। সেই সন্ধ্যারতি দেখার উদ্দেশ্যে আমরা হাঁটা শুরু করলাম আমাদের আশ্রমের দিকে। সকালবেলা স্নান করে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমরা দাঁড়িয়ে পড়লাম, কুকুরটাও দাঁড়িয়ে পড়লো। না গো, না পারবে না। সুপ্রভাত সবাইকে। আজকে শুক্রবার। আজকে কালকে রাত্রে আমরা ধাড়িদেবীতে ছিলাম। দুপুরবেলা ধাড়িদেবী এসেছি, সন্ধ্যেবেলা আরতিও দেখেছি। এখন আজ সকালবেলা, এখন সকাল 6:30 বাজে, আমরা চলে এসেছি ধাড়িদেবীতে পুজো দেওয়ার জন্য। তো সকালবেলা স্নান করে এইরকম ঠান্ডা পরিবেশে এরকম একটা মনোমুগ্ধকর জায়গায় পুজো দেওয়া, এই যে কী শান্তির জিনিস এ বলে বোঝানো যায় না। যারা এরকম জায়গায় আসবেন বা এসছেন, এরকমভাবে পুজো দিয়েছেন, তারা বুঝতে পারবেন আমাদের ফিলিংসটা এই মুহূর্তে কী আছে। যাই হোক, ধাড়িদেবীতে এই অলকানন্দার ধারে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয়তে আমরা ধাড়িদেবী পুজো দিয়ে আজকে চলে যাব যোশী মঠের উদ্দেশ্যে। তো সকালবেলা এখন পুজো দিচ্ছি। কালকে সন্ধ্যের মতো আজকে সকালেও আমরা মন্দিরের র্যাম্প ধরে এগিয়ে চললাম মন্দিরের মূল প্রবেশদ্বারের দিকে।
মন্দিরের ভেতরে পুজো মানে ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমরা মন্দিরের ভেতরের অংশ দেখাতে পারলাম না। অসাধারণ দেবীর মুখ এখানে আছে এবং 3 বেলা 3 রূপে এখানে পূজিত হয়, কখনো যুবতী রূপে, কখনো শিশু রূপে, কখনো বৃদ্ধা রূপে। তো আমরা ভোরবেলা এখন আমরা পুজো দিলাম। প্রত্যেকে নিজের নিজের পুজো দিতে পারে। ঠাকুরমশাই নিজে হাতে আমাদের পুজো গোত্র নাম ধরে পুজো দিয়ে দিলেন, তাই না? তো পুজো দিয়ে অসাধারণ এক শান্তি প্রশস্তি এখানে পাওয়া যাবে। আপনারা যদি ধারী দেবী আসবেন তো অবশ্যই এখানে পুজো দেবেন নিজের নাম গোত্র দিয়ে, খুব ভালো লাগবে, এইটুকু কথা দিতে পারি। এত সকালে মন্দির চত্বর বেশ খালি ছিল। নাম গোত্র সহকারে পুরোহিত মশাই বেশ হালকাভাবে আমাদের পুজো গ্রহণ করলেন। বেলা হয়ে গেলে রাস্তার 2 ধারে গাড়ির লাইন লেগে যায়, কাল দেখেছিলাম। আর মন্দিরের ভেতরেও অসংখ্য ভক্তের ভিড় হয়ে যায়। মূল র্যাম্প থেকে বেরিয়ে আমরা এবার এলাম বাঁ দিকে। এখানে একটি অসাধারণ সুন্দর দড়ির ব্রিজ আছে। নীল আকাশের নিচে অলকানন্দা নদীর ওপর ব্রিজটা আমাদের জাস্ট মুগ্ধ করে দিয়েছিল। চারিদিকে শুধু সবুজ আর নীলের খেলা। আর ব্রিজের ওপর থেকে মায়ের মন্দিরখানা ভারী ভালো লাগছিল। নিজের অলক্ষ্যেই 2 হাত কখন মাথায় চলে গেল। মনে মনে বললাম, ভালো রেখো মা আমাদের, আবার যেন আসতে পারি। আজ আমরা এখান থেকে চলে যাব যোশী মঠ। দেখা হবে যোশী মঠ থেকে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। নমস্কার।